আমার বউ পালিয়ে গেছে ৫ বছর হল। তার মামাতো ভাইয়ের সাথে সম্পূর্ণ সহযোগিতা ছিল আমার পরিবার আর আমার বউয়ের পরিবার, কারণ বিয়েটা কারো মতামতে হয়নি আর আমার বউ আমার থেকে ৬ বছরের বড়, সে জন্য আমার পরিবার ও বিয়েটা মানে নাই। বিয়েটা হয়েছে একটা অঘটন ভাবে, কিন্তু কালেমা পড়ে কবুল বলা হয়েছে। এইটা অস্বীকার করা আমার পক্ষে সম্ভব না। তখন কিছু বলতে পারিনি কারণ তখন নাবালক ছিলাম, আর এখন আমার বিয়ের বয়স হয়েছে, তাইলে আমার কবুল বলা বউ কই? তারে আমি ডিভোর্স দেইনি আর আমাকেও সে ডিভোর্স দেয়নি। একটি সত্যি ঘটনা নিয়ে গল্পটি লেখা। আমার নাম সানি আহমেদ, বাসা নেত্রকোনা, মোহনগঞ্জ। বাবা ছোটবেলা মারা যায়। আমরা এক ভাই এক বোন। আব্বু মারা যাবার পর আমাদের সম্প্রতি নিয়ে বাড়িতে একটু ঝামেলা হয় চাচাদের সাথে। এই জন্য আমার আম্মুর মনে ভয় ছিল যে চাচারা যদি আমাদের কোন ক্ষতি করে, তাই আম্মু আমাদের নিয়ে চলে আসে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গাউছিয়া ভুলতা হাই স্কুল এন্ড কলেজ। আমাকে ক্লাস ৮ ভর্তি করে দেয়। আমার মামাও থাকত গাউছিয়া মার্কেটে, ব্যবসা ছিল। আমাদের পাশের বাসায় থাকত একটি পরিবার, ওদের বাড়ি ছিল হবিগঞ্জ। ওনারা স্বামী স্ত্রী ২ জনে জব করতেন। ওনার ২টা মেয়ে, একজন লুবনা আরেকজন রূপা। রূপার বয়স আমার ছোট বোনের বয়সী, তাই ওরা সব সময় একসাথে খেলাধুলা করত। আর লুবনা মুরাপাড়া গভর্নমেন্ট কলেজ প্রথম বর্ষে লেখাপড়া করত। লুবনাকে আমি আপু ডাকতাম কারণ সে আমার বড়, কিন্তু লাম্বায় আমি ওর সমান সমান ছিলাম। আমার বোন আর ওর বোন যখন খেলা নিয়ে ঝগড়া করতে, আমরা ওদের ঝগড়া থামাতাম। তখন এমন একটা বয়স ছিল, আমি গেমস প্রতি আসক্ত ছিলাম। স্কুল থেকে বাসায় এসেই গেমস নিয়ে পড়ে থাকতাম। বেশিরভাগ সময় ছাদে বসে খেলতাম। তখন লুবনা ও দেখত আমি খেলতাম আর সে শিখার জন্য আগ্রহী ও ছিল। মাঝেমধ্যে আমাকে বলতো, সানি আমাকে দাও, আমি খেলি। একটু খেলেই দৌড় দিয়ে নিচে নেমে যেত, আবার একটু পর আসতো, আবার চলে যেত। প্রথমে বুঝতে পারিনি রাস্তায় কিছু ছেলে ছাদের দিকে তাকিয়ে লুবনাকে বিরক্ত করছিল। লুবনা এই বিষটা তার বাবাকেও জানিয়েছে যে কলেজে যাবার সময় ছেলেগুলো তার সাথে কলেজে গেট পর্যন্ত যায়, অনেকবার নাকি ফোন নাম্বারও চাইছে। এই সব নিয়ে তারা একটু ঝামেলাও করছে ওই ছেলেদের সাথে। ওই ছেলেরা নাকি লুবনার বাবার কাছে টাকাও চাইছে। ওরা নাকি অনেকবার লুবনার বাবাকে হুমকিও দিচ্ছে। তারপর থেকে লুবনা তেমন একটা ছাদে আসত না। তাদের এই সমস্যার জন্য ২০১৮ সালে ৫ই মে আমার জীবনে অঘটন ঘটে গেলে, বিকাল বেলা আমি যখন গেমস খেলছিলাম, তখন লুবনা আমাকে ডাক দিয়ে বলে, সানি তোমার ফোন থেকে আমাকে একটা গেমস দাও শেয়ার দিয়ে। আমি বললাম ঠিক আছে, শেয়ার অন করেন। লুবনা শেয়ার অন করছে কিন্তু কানেক্টেড হয়নি, তাই আমি ওর রুমে গিয়ে ওর ফোনটা হাতে নিয়ে ওরে শিখাতে গেলাম। ঠিক সেই মুহূর্তে এলাকার কিছু ছেলেরা এসে আমাদের রুমের দরজা লাগিয়ে দিয়ে লোকজন নিয়ে এসে বলল আমরা নাকি ২ জনে রুমে কাম করছি। লুবনার বাবা নাকি মেয়ে দিয়ে ব্যবসা করে। আমরা ২ জনে রুমে ভয় কান্না শুরু করে দিছি, কিন্তু রুমের দরজা খুলেনি। ভয়ে প্লাস চিন্তায় পড়ে ২ জনই ঘেমে গেছি। ৩০ মিনিট পর দরজা খুলছে। দরজা খুলেই ২ জন মুরব্বি লোক আর সাথে আমার আম্মু বাড়িওয়ালা সবাই ঢুকল রুমে। ওনারা জিজ্ঞেস করছে তোমরা এইখানে কি করছিলা? আমি আর লুবনা কারো মুখ থেকে কথা বের হচ্ছে না। বাহির থেকে ছেলেরা বলতে লাগলো, দেখেন না আপনারা মেয়ের কাপড় ভিজা। তারপরও জিজ্ঞেস করেন কি হয়েছে। আমার আম্মুকে বলল, আপনার ছেলে এই মেয়েকে নিয়ে এইসব কতদিন ধরে চালাচ্ছে। আমার আম্মুও চুপচাপ, কারণ সত্যিটা তো এখনও কেউ জানল না। আমাদেরকে আটকিয়ে রাখছে, বাহিরে বের হতে দিচ্ছে না। সবাই বলাবলি করতেছে এই বয়সে এত কিছু, মেয়ের মা বাবা কই, মেয়েকে দিয়ে এসব করাই। কেউ মেয়ের বাবাকে খবর দে, আর ওদেরকে আটকিয়ে রাখো, কাজে এনে ওদের বিয়ে পড়িয়ে দে। এসব শুনে আমরা সবার সামনে কান্না শুরু করেছি। একজন এসে আমাকে আমার গালে তারা চিহ্ন পোপর মারছে আর বলতে লাগলো, তারা চিহ্ন ন কাটাইছে, বেশি দিন হয়নি আর এখনই এসব। একটু পর লুবনার বাবা আর ও আম্মু এসেছে। বাড়িওয়ালা কাছে জিজ্ঞেস করল আমার মেয়ে বাসায় কি করে না করে, এইগুলা বাহিরের মানুষ কেমনে জানল, আর ওরা কেন আমার মেয়ের উপরে নজর রাখে। এই ছেলে আমাদের পাশের রুমে থাকে, এমন তো না যে এই ছেলে নতুন এসেছে, এর আগেও অনেকবার এসেছে আমাদের রুমে। বাড়িওয়ালা কোন জবাব দিল না, কারণ বাড়িওয়ালা এখানে জায়গা কিনে বাড়ি করছে, তাই এলাকায় লোকজনের উপরে কথা বলে না। এলাকায় সব পোলাপান একসাথে হয়ে বলাবলি করতে লাগলো, ২ জনকে বার করে দেন, পিটিয়ে নষ্টামিকে দূর করে দিব। এসব কথা শুনে আমার আম্মু, লুবনার বাবা, বাড়িওয়ালা সবাই একসাথে সিদ্ধান্ত নিল আমাদের বিয়ে দিবে। আর ওরা ৩০,০০০ টাকা দাবি করছে। বাড়িওয়ালা সেটাকে কমিয়ে ১০,০০০ নিয়ে আসলো। রাতেই বিয়ে। আমার আম্মু ৫,০০০ টাকা দিছে আর লুবনার আব্বু ৫,০০০ টাকা দিছে। রাতে কাজী আনা হলো। উপস্থিত সবার সামনে আমাদের বিয়ে।
অনেকেই বলছে ছেলেটা ছোট, এখন ও বিয়ের বয়স হয়নি, তারা যেহেতু টাকা দিচ্ছে এটা মিটমাট করে দিলেই হয়, কিন্তু এলাকায় ছেলেরা সেটা মানে না। মূলত মেইন কারণ হলো ওরা লুবনাকে অনেকবার পেটানোর চেষ্টা করছে, আর কে জানি লুবনার বাবার কাছে বিষয়ের প্রস্তাবও দিছিল, লুবনার বাবা না করে দিছে, সেই জন্য তারা এমন করতেছে। কোন কিছুই কাজ হলো না, কাজী এনে ৫ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে কালিমা পরিয়ে আমাদের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর সবাইকে মিষ্টি বিতরণ করছে বাড়িওয়ালা। রাত ১টা বেজে গেছে, বিয়ের কাজ শেষ, এখন সবাই চলে গেছে। আমি আমার রুমে চলে এসেছি, মা লুবনার বাবার সাথে কথা বলতেছে। আমি একটু একটু শুনছি যে ওরা বলতে লাগলো যে যা হচ্ছে এখানে আমাদের আত্মীয় স্বজনরা কেউ জানে না, সময় মতো ডিভোর্স করিয়ে দিব, এখন যে যেভাবে আছে সেইভাবে থাকুক। পরের দিন আর রুম থেকে বার হইনি, সারা দিন রুমে। জীবনে এমন একটা ঝড়ো গেল, কোন দিন ভুলতে পারবো না। জানালা দিয়ে বাহিরে দিকে তাকিয়ে আছি, এমনি লুবনার চোখে চোখ পড়তেই লুবনা রুমে চলে গেল। এখন কেমন জানি একটা মায়া কাজ করছে। পরের দিন স্কুলে গেলাম, সবাই আমাকে নিয়ে মজা করতে লাগলো যে আমি নাকি নষ্টামি করে বিয়ে করছি, স্যাররাও আমাকে নিয়ে কথা বলতে লাগলো, সবাই বলতে লাগলো বিয়ে করছো এখন লেখাপড়া বাদ দিয়ে কামে লেগে পড়তে। এসব শুনে আমি বাসায় এসে মারে বললাম আমি এই স্কুলে যাব না। আম্মু বলল ২-৩ মাসের মধ্যে আমরা চলে যাব, দলিলগুলো হাতে আসলেই। এই দিকে আমি মনে মনে লুবনাকে খুঁজি, আগে কখনো এমনটা হয়নি, এখন কেন জানি এমন কিছু একটা মায়া কাজে লাগতে শুরু করল। স্কুল যাওয়া বন্ধ করে দিছি, রুমে সারাদিন শুয়ে বসে থাকি। এইভাবে ৫ দিন চলে গেল, কিন্তু লুবনাকে দেখছি না। লুবনার আব্বু এই মাসেই এই বাড়ি ছেড়ে চলে যাবে, এটা শুনে মনটা একটু খারাপ হয়ে গেল। মনে মনে লুবনাকে খুঁজতে লাগলাম, কিন্তু ওরে পাই না। মারে জিজ্ঞেস করলাম ওনারা কি এই বাসা ছেড়ে চলে যাবে, মা বলল হ্যাঁ, আমরা ও এর পরের মাসে বাড়ি চলে যাব। জিডি করা শেষ, এখন দলিলটা হাতে আসলেই হবে। আমি বললাম লুবনা আপু কি কলেজে যায় না? আমার কথা শুনে মা বলল লুবনা তো আরও ৩ দিন আগেই ওর মামতো ভাইয়ের সাথে চলে গেছে। কথাটা শুনে কেমন জানি একটা কষ্ট কাজ করল, মাকে সেটা বুঝতে দেইনি। বাহিরে দোকানে গেলে সবাই কথা শুনাইতো, বলতো আইছে জামাই, কিন্তু বউ আরেকজনের সাথে চলে গেছে। সবার সব কথা শুনতে শুনতে এখন আর গায়ে লাগে না। এই দিকে লুবনার বাবা ওরা চলে গেছে, এখন এই বাসায় আমারও দম বন্ধ হয়ে যায়। আম্মুকে বললাম, আম্মু বলল সামনের মাসে আমরা চলে যাব, মামাও বলল ১ মাস পর চলে যেতে। আমার বিয়ের বয়স ১ মাস পার হয়ে গেছে। আমি একদিন যে কাজী আমাদের বিয়ে দিচ্ছে ওনার কাছে বিয়ের কাগজ চাইছি। উনি বলল ৫০০ টাকা জোগাড় করো, তারপর কাগজ নিয়ে যাও। আমি ৫০০ টাকা কই পাবো, আম্মুকে বললে তো আমাকে মাইর দিবে, আর এখন স্কুলেও যাই না, কেমনে কি করব। তাই আমি আমার ৩টা গাইড বিক্রি করে দিছি ৪৫০ টাকা। এই ৪৫০ টাকা নিয়ে কাগজ আনতে গেছি, উনি ৪০০ টাকা রেখে আরও ৫০টা কা আমাকে ফেরত দিছে। বউ চলে গেছে আর কাগজ দিয়ে কি করব, তারপরও স্মৃতি হিসেবে রেখে দিলাম। পর্ব দ্বিতীয়। ৫ বছর আগে বিয়ে করা বউয়ের কথা এতদিন মনের মধ্যে পোষণ করলেও কিছু দিন যাবৎ সেটা অতিরিক্ত মায় কাজ করতে শুরু করল। এতদিন কাউকে কিছু বলি নাই। নিজের সম্মান তা ছাড়া ওরে তো কোথাও খুঁজে পাব না, সেই জন্য কাউকে কিছু বলি নাই। এখন কথাগুলো মনের মধ্যে চাপা দিয়েও রাখতে পারছি না, তাই আমার একজন আলেম বন্ধু কাছে কথাগুলো শেয়ার করলাম। সে আমার কথা শুনে আশ্চর্য হয়ে গেল। সে জানতে চাইল সাক্ষী কে কে ছিল, আমি সবার নাম বললাম। তখন সে বলল এটা কোন পুতল খেলা না যে কালেমা পড়ে কবুল বলে বিয়ে করে সেটাকে অস্বীকার করবে। তুই আগে যেখানে ছিলে ওই জায়গায় একবার যা, মানে গাউছিয়া, সেই বাসার ঠিকানায় কোন ডিভোর্স লেটার আসলো কি না খোঁজ নে। আমি খোঁজ নিবার জন্য গেলাম, ওখানে অনেক জায়গা দোকান সবকিছু পরিবর্তন হয়েছে, ঠিকমতো চিনতে পারছিলাম না, অনেক কষ্টে বাড়িওয়ালাকে খুঁজে বার করলাম। উনি আমাকে চিনতে পারছে না, তখন তো ছোট ছিলাম, এখন বড় হয়ে গেছি, মুখে চাপ দাড়ি। উনি অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে বলল তুমি কি সেই সানি? আমি বললাম হ্যাঁ। এত দিন পর কি মনে করে আসলে বাবা? আমি ওনাকে সবটা বললাম। উনি বলল সেই বিয়ে নিয়ে এখন ওপরে আছো। আমি সাথে সাথে উত্তর দিলাম, এক পা কবরে চলে গেছে, আরেকটা বাকি। কি জবাবদিহি করবেন আল্লাহ কাছে? আপনি যে আমার বিয়ের সাক্ষী ছিলেন, এসব কি ভুলে গেছেন? এসব শুনে উনি মাথা চুপ করে আছে। একটু পর আমার হাত ধরে বলল তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার মাকেও বলো ক্ষমা করে দিতে, আসলে ওই দিন আমি ও চাপে পড়ে তোমাদেরকে বিয়ে দিছি। আমি বললাম ওই সব বাদ দেন, এটা বলেন ওনারা কি কেউ এই ঠিকানায় ডিভোর্স লেটার দিছে কি না? বাড়িওয়ালা বলল না বাবা, কেউ দেয়নি, এমনকি ওদের কোন ছায়াও আমি দেখিনি এতদিন। তারপর আবার আমি বললাম আমাকে নিয়ে সেই কাজী অফিসে নিয়ে চলেন, কাগজ উঠাবো।
বাড়িওয়ালা বলল যে কাজী তোমাদের বিয়ে দিচ্ছে সে মাতারা চিহ্ন গেছে। আমি বললাম তারপরও আমাকে নিয়ে চলেন। আমাকে নিয়ে গেল সেই জায়গায়, আমার সিরিয়াল নাম্বার চেক করে দেখে কাগজ অনলাইন করা, সহজেই নিতে পারছি আর সাথে সাথে কালার প্রিন্ট করে নিছি। বাড়িওয়ালার থেকে লুবনার বাবার ঠিকানা নিছি, আর কাবিনের কাগজে ওর ঠিকানা ছিল। বাড়িওয়ালাকে ক্ষমা করে চলে আসলাম। বাসায় এসে আমার বন্ধুর সাথে আবার বিষয়টা নিয়ে কথা বললাম। সে বলল এখন আর কি করবি, তোর কর্তব্য তুই পালন কর, ওর বাড়িতে যা। কিন্তু হবিগঞ্জ এত দূর কমনে কি করব বুঝতে পারছি না। এই দিকে মার কাছে মিথ্যা আর কত বলবো, লেখাপড়া তো 12টা বাজিয়ে দিছি, বাবার যে সম্পত্তি পাইছি এইগুলোও দেখার মানুষ নাই। মাও চায় না আমি লেখাপড়া করে বাহিরে চাকরি করি। ছোট বোনটাকে ডক্টর বানানো চিন্তা ভাবনা আছে এখন। মার কাছে মিথ্যা বলে আবারও ঘুরতে যাবার কথা বলে অনুমতি নিলাম। 5 দিন কক্সবাজার ঘুরতে যাব, মা রাজি হয়নি, তারপরও রাজি করাইছি। সাথে আরেকটা বন্ধুকেও নিলাম, কিন্তু কেন যাব কি করব সেটা আমার বন্ধুকে বলি নাই। বাসা থেকে বের হলাম, সকাল বেলা যাব হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার। নাম ঠিকানা গোপন থাক উদ্দেশ্যে। আমরা প্রথমে যাবে সিলেট, তারপর হবিগঞ্জ। এখন সরাসরি সেই ঠিকানায় চলে গেলে সমস্যায় পড়তে পারি, তাই সব দিক বিবেচনা করে কিভাবে যাব সব কিছু ঠিক করতে হবে। আগে জানতে হবে লুবনা অন্য কোথাও বিয়ে হয়েছে কিনা, সে কই থাকে কি করে। কিন্তু একটা ফ্যামিলি বিস্তারিত খবর জানতে হলে তো ওই এলাকার কাউকে লাগবে। আর বিষয়টা এখন জানাজানি হলে যদি কোন সমস্যা হয়, সেজন্য সিলেট বসে চিন্তা করতে লাগলাম। অচেনা একটা গ্রামে ঢুকে কারো ব্যাপার কিছু জিজ্ঞেস করাটা বোকামি হবে। খোঁজ নিতে লাগলাম ওদের বাড়ি আশেপাশে কোন বাসা ভাড়া চলে কি না। সিলেট থেকে শায়েস্তাগঞ্জ উদ্দেশ্য রওনা দিলাম। ঠিকানা মতে এসে স্কয়ার গেট আশেপাশে রুম ভাড়া খুঁজতে লাগলাম, কোনা বাসা পাই না। তাই সময় অপচয় না করে লুবনাদের বাড়ির কাছে গিয়ে একটা মুরব্বিকে জিজ্ঞেস করলাম এই দিকে কোন জায়গায় নাকি রুম ভাড়া পাওয়া যায়। মুরব্বি বলল তোমরা কই থেকে এসেছ। আমি বললাম ঢাকা থেকে। মুরব্বি বলল এই দিকে তো বাবা বাড়াটে ঘরবাড়ি নাই। তখন আমি বললাম একজন বলল সেলিম হাওলাদার, লুবনার বাবা, ওদের বাড়িতে নাকি। তখন মুরব্বি বলল হেলিম্মার বাড়ি ভাড়া দিবে না, ওরা কেউ বাড়িতে থাকে না, বড় মেয়ে ডাক্তারি করে চিটাগং ওইখানে থাকে। আমি বললাম মুরব্বি তাইলে হয়তো ভুল ঠিকানা দিছে, আমরা তাইলে যাই অন্য জায়গায় খুঁজে দেখি। এই বলে চলে আসলাম সোজা সিলেটে। এখন তো মাথা ঘুরছে, লুবনা ডাক্তার হলে তো আরও ঝামেলা, আমাকে কোন দিন ও মেনে নিবে না, আর ওর বিয়ে হয়েছে কি না সেইটাও তো জানি না। সব কিছু মিলিয়ে মাথা ঘুরছে। সিদ্ধান্ত নিলাম বাড়ি চলে যাব, ওর মতো ওয়ে থাকুক, সকালে চলে আসব। সব কিছু ঠিকঠাক করলাম। রাতে যখন ঘুমাতে গেলাম তখন ভাবতে লাগলাম আমি চলে গেলে হয়তো আমাকে সারাজীবন অপরাধী হিসেবে থাকতে হবে, তার থেকে এতদূর পর্যন্ত যেহেতু আসলাম ওর থেকে ডিভোর্স নিয়ে চলে যাব। রাতেই আবার সিদ্ধান্ত পরিবর্তন করলাম, চিটাগং যাব। কিন্তু কোন জায়গায় যাব, সে কোথায় জব করে, কোন হাসপাতালে, এই সব নিয়ে আবার ভাবতে লাগলাম। সাথে ল্যাপটপ ছিল, অন করলাম, যেহেতু সে ডাক্তার তাইলে তারে খুঁজে পাব। এর আগে ও ফেসবুকে অনেকবার চার্জ দিছি, লুবনা নামে হাজারো আইডি সামনে আসলো, ওরে আর খুঁজে পাইলাম না। এইবার চিটাগং মেডিকেল ওয়েবসাইটে লুবনাকে খুঁজতে লাগলাম। 4 ঘণ্টা পর সফল হলাম। লুবনা চিটাগং ল্যাবেড স্পেশালাইজড হসপিটাল জব করে। ঠিকানা যেহেতু পেয়ে গেছি তাইলে একদিন সিলেট ঘুরে পরের দিন যাবার চিন্তা করলাম। কিছু টাকাও আনতে হবে, কারণ ওইখানে গেলে টাকার দরকার। একদিন রিল্যাক্স মুডে থেকে বাড়ি থেকে টাকা এনে এখন যাব চিটাগং। এম আলী রোড, গোল পাহাড় মোড়, মেহেদিবাগ, চট্টগ্রাম। ওইখানে পৌঁছে আমি হসপিটালে গেলাম। মুখে মাস্ক পরে লুবনার কাছে যাব, রোগী সেজে 350 টাকা বিজেট। দুপুর 2টায় আসবে ডাক্তার। এখন তো 10টা বাজে, তাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটায় গেইটে দাঁড়িয়ে থাকলাম লুবনাকে দেখার জন্য। তার যেহেতু 2টায় রোগী দেখার টাইম, তার মানে সে একটু পরই আসবে। 1টা 45 মিনিট লুবনা আসলো। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না, সে এত সুন্দর হয়েছে আর আগের চাইতে একটু মোটাও। চোখে এখন সানগ্লাসও পরে। আমি তাকিয়ে আছি তার দিকে, সে একবারও আশেপাশে তাকায়নি। 30 সেকেন্ডের মধ্যে সে হাসপাতালে ভিতরে ঢুকে কোথায় উধাও হয়ে গেছে পাই না। এখন গিয়ে তার চেম্বার সামনে বসলাম, 3 নাম্বার আমার সিরিয়াল। ভাবতে লাগলাম সে যদি আমাকে চিনে তাইলে শুধু বলবো এক নজর দেখার জন্য আসলাম, আর ডিভোর্সটা দিয়ে দিলে চলে যাব। বুকটা দপদপ করে কাঁপছে। আমার সিরিয়াল আসলো, আমি গেলাম, কিন্তু আমার শরীর কাঁপছে। চেয়ারে বসলাম, জিজ্ঞেস করল কি সমস্যা আপনার, মাস্ক খুলেন।
আমি মাস্ক খুললাম, সে আমার দিকে তাকিয়ে বলল, এখন বলেন কি সমস্যা আপনার? আমি বললাম, আমার শরীর কাঁপে, মাথা ঘুরে। লুবনা আমার প্রেশার মেপে বলল, আপনার প্রেশার একটু লো, রাতে কি ঘুমান না, খাবার কি ঠিক মতো খান না? আমি বললাম, ম্যাডাম রাত জাগি বেশি। লুবনা বলল, সেজন্য এমন এই ঔষধগুলো খাবেন, এখানে ঘুমের ঔষধও আছে, 3 দিন খাবেন, তারপর ঠিক না হলে আবার আসবেন। আমি লুবনার মুখের দিকে তাকিয়ে আছি, সে আমাকে চিনতে পারল না। বের হয়ে হাসপাতালের বাহিরে গিয়ে ভাবতে লাগলাম, এই কয়েকটি বছরে ব্যবধানে সে আমাকে চিনতে পারল না। থাক, আমি ওর জীবন থেকে মুক্তি নিয়ে চলে যাব। আবার গেলাম লুবনার চেম্বারের কাছে, একজনকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম কয়টা পর্যন্ত রোগী দেখবে? সে বলল 6টা পর্যন্ত। আমি ওর চেম্বার সামনে চেয়ারে বসে আছি আর ভাবতে লাগলাম কেমনে কি করব। লুবনার চেম্বারে যে ওয়ার্ড বয়, ওর বাসা ভৈরব, তার সাথে একটু ভাব জমিয়ে সব জানার চেষ্টা করছি। তারে জিজ্ঞেস করলাম, ম্যাডাম বাসা কই? সে বলল, কাছেই বাসা। আমি বললাম, তোমার ম্যাডাম তো অনেক সুন্দর, ওনার জামাই কি করে? সে বলল, ম্যাডাম জামাই লন্ডনে, সেও ডাক্তার, কিন্তু এখন ও বিয়ে হয়নি, হবে হয়তো এই বছরের লাস্টে, আন্টি পরিয়ে রাখছে। আমি ওরে বললাম, ম্যাডাম জামাইটা সেই কপাল ভাই, এমন একটা বউ পাবে। ওয়ার্ড বয় বলল, রাজকপাল ভাই ওদের। এসব বলতে বলতে সে কাজে চলে গেল। আমি অপেক্ষা করতে লাগলাম তার বাসা কোথায় দেখার জন্য। অনেক অপেক্ষা করার পর লুবনা সকাল 6:35 হাসপাতাল থেকে বের হয়ে হেঁটেই চলতে লাগল। 3 মিনিট হাঁটার পর একটা বাসায় ঢুকল, 4 তালা। এখন সে কয় তালায় থাকে সেটা কেমনে বলবো? থাক, কতালা থাকে সেটা খুঁজ না নিয়ে যে কাজের জন্য আসলাম সেই কাজ করে চলে যাব। ওর জন্য মায়া লাগলে ও কাজ হবে না, আমার মতো ছেলের দিকে ফিরেও থাকাবে না। এখন কেমনে ওর সামনে বিষয়টা নিয়ে কথা তুলব সেটা খুঁজে পাচ্ছি না। ওর বাবাকে খুঁজতে হবে, তাইলে উনি ডিভোর্স ব্যবস্থা করে দিবে। বাসার সামনে রাতে দিনে দাঁড়িয়ে থাকি, ওর বাবাকে আসতে যেতে দেখি না। লুবনার বোনটাও বড় হয়ে গেছে, কিন্তু ওরেও চিনি না। এইভাবে 3 দিন কেটে গেল। আমি এইবার সত্যি সত্যি ক্লান্ত হয়ে পড়েছি। বাসার সামনে রাতে দিনে দাঁড়িয়ে থাকি, ওর বাবাকে আসতে যেতে দেখি না। এইভাবে 3 দিন কেটে গেল। আমি এইবার সত্যি সত্যি ক্লান্ত হয়ে পড়েছি। বাড়ি থেকে আম্মু ফোন দিচ্ছে বাড়ি যাবার জন্য, কোন পথে গেলে এই সমস্যার সমাধান পাব। সেই চিন্তা ভাবনায় নিজের যত্ন নিতেও ভুলে গেছি। আমাকে এইভাবে হার মানলে হবে না, আমি যেভাবেই হোক এটা থেকে মুক্তি নিয়ে তারপর যাব। আজ শুক্রবার, জুম্মার দিন, তাই 12টার দিকে গিয়ে বাসার সামনে দাঁড়িয়ে আছি। লুবনার বাবা হয়তো নামাজে যাবে সেই আশায়, তাছাড়া আর কোন উপায় দেখছি না। অনেক অপেক্ষা পর চোখের সামনে ওনাকে দেখতে পাইলাম। উনি জায়নামাজ হাতে নিয়ে বাসা থেকে বের হয়েছে, আমিও ওনার পিছু নিলাম। বাসার পাশেই মসজিদ, আমিও ওনার পিছনের কাতারে নামাজ পড়ে ওনাকে ফলো করতে লাগলাম। মসজিদ থেকে বের হবার সাথে সাথে ওনাকে সালাম দিলাম। উনি এক নজর আমার দিকে তাকিয়ে সালামের জবাব দিয়ে অন্য জনের সাথে কথা বলতে বলতে বাসায় দিকে চলে যাচ্ছে। আমার সাহস হচ্ছে না ওনাকে পিছন দিয়ে ডাক দিবার। উনি হয়তো আমাকে চিনতে পারেনি। আরেক জনের সাথে কথা বলতে বলতে উনি বাসায় ভিতরে ঢুকে গেলেন। এত অপেক্ষার পর মানুষটাকে পেলাম, কথা বলতে পারলাম না। আবার অপেক্ষা করতে লাগলাম, কোন একটা উপায় তো হবে। বাসার নিচে দোকানে বসে রইলাম। দোকানদার বলল, আপনি আজকে কয়েক দিন ধরে দেখি এখানে বসে থাকেন। এই জায়গায় কি নতুন নাকি? নতুন ভাড়াটিয়া নাকি এই এলাকায়? আমি বললাম, হ্যাঁ, 5 দিন হলো আসলাম। বাসায় কোন কাজ নাই তাই বসে থাকি। এখানে আমার এলাকার মানুষ থাকে, তাই কাউকে পাই কি না সেই অপেক্ষা করি বসে বসে। কি আর করব, কাজ কাম না থাকলে যা হয়। দোকানদারটা অনেক ভালো ব্যবহার দেখে বুঝতে পারলাম মুখে দাঁড়িয়ে আছে। একটু পর আমি মুরব্বিকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল এইখানে সেলিম হাওলাদার নামে একটা লোক থাকে, ওনার নাম্বার আছে আপনার কাছে? উনি বলল, তোমার বাড়ি কই? আমি বললাম, শায়েস্তাগঞ্জ। মুরব্বি বলল, ও তুমি ওর এলাকায় লোক? আমি বললাম, হ্যাঁ আঙ্কেল। উনি বলল, সেলিম আমার বোন জামাই, ও এখানে থাকে না, আজকে মনে হয় বাসায় এসেছে। এখন ফোন দিলে ধরবে কি না কে জানে। এই নাও নাম্বার, ফোন দিয়ে দেখো ধরে কি না। আমি নাম্বারটা তুলে সেভ করে রেখে, কল না ঢুকিয়ে ফোন কানে ধরে রেখে বললাম, আঙ্কেল ফোন ধরে না, মনে হয় বিজি। নাম্বার তো পেয়ে গেলাম, এখন হোটেলে গিয়ে ফোন দিব। সাথে সাথে হোটেলে চলে আসলাম, এখন নাম্বারে দিব। নাম্বার কল দিলাম, ফোন রিসিভ করে না। অনেকবার দিবার পর ফোন রিসিভ করল। সালাম দিলাম। লুবনার আব্বু আমার পরিচয় জানতে চাইল। আমি বললাম, পরিচয় দিলে আমাকে চিনবেন, তবে হয়তো তখন ফোন কেটে দিবেন, তাই ফোন কাটার আগে বলে দিলাম, আমি যা বলবো সবটা না শুনলে আপনার বাসায় চলে আসব।
লুবলার বাবা আমাকে রাগ দেখিয়ে কথা বলা শুরু করল, কে রে তুই আমাকে হুমকি দেস? আমি উত্তর দিলাম, আমি আপনার বড় মেয়ের জামাই। এটা বলার পর নরম হয়ে বলল, আমার মেয়ের জামাই মানে কি? আমার মেয়ের বিয়ে হয়নি, তবে হবে, সব ঠিকঠাক করা 2 মাস পরে বিয়ে, ফাজলামি জায়গা পাচ নাই, তাই আমাকে ফোন দিয়ে ফাজলামো শুরু করছো তো? আমি বললাম, একটু রিল্যাক্স, আপনার মেয়ের বিয়ে হয়নি মানে কি? অতীত ভুলে গেছেন? 2018 সালে কথা মনে করেন। আপনি নিজে দাঁড়িয়ে আমার সাথে লুবনার বিয়ে দিছেন। এইবার উনি চিনতে পারল, আমাকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? আমি বললাম, সানি। তুমি এতদিন পর কই থেকে আসলে আর আমার কাছেই বা কেন ফোন দিলে? আমি বললাম, একটু আগেও না বললাম আমি আপনার মেয়ের জামাই, তাইলে আপনাকে নাকারে ফোন দিব? এটা বলাতে ফোন কেটে দিল। আমি শিওর ছিলাম আমাকে আবার ফোন দিবে। একটু পর আরেকটা নাম্বার থেকে ফোন দিছে, হেলো সানি, আমি লুবনার আম্মু। আমি সালাম দিলাম, সালামের উত্তর নিল, জিজ্ঞেস করল, এত বছর পর তুমি কিভাবে আমাদেরকে খুঁজে বের করলে? তুমি কই এখন? আমি বললাম, আমি আপনাদের আশেপাশে আছি। লুবনার আম্মু জিজ্ঞেস করল, তোমার সাথে আর কে আছে? আমি বললাম, আমার একটা বন্ধু আছে। তোমার মা কই? আমি বললাম, মা বাড়িতে। তোমার মা কি জানে তুমি যে আমাদের কাছে আসবা? আমি বললাম না। লুবনার আম্মু বলল, আসার আগে আর কাউকে বউ দাবি করার আগে তোমার মার সাথে কথা বলার দরকার ছিল। আমি বললাম, দেখেন আন্টি, লুবনা এখনও আমার বউ, এটা কেউ না মানলেও আপনি অস্বীকার করতে পারবেন না। আমার কথা শুনে লুবনার মা লুবনার বাবাকে বলতে লাগলো, বলছিলাম না ঝামেলাটা শেষ করতে, তখন তো বলেছিলে আরে কিছু হবে না, ওরা না আসবে আমাদের কাছে আর না যাব আমরা তাদের কাছে, একটা অ্যাক্সিডেন্ট, এখন এটা সবাই ভুলে গেছে। কি হলো এখন? যাও এইবার জমাইর হাতে মেয়েকে তুলে দাও। আমি ফোনে ওনাদের ঝগড়াঝাটি শুনছিলাম। আন্টিকে বললাম, আন্টি আমি আপনার মেয়েকে নিতে আসিনি, ডিভোর্সটা দিয়ে দেন, আমি চলে যাব। আন্টি বলল, সেইটা তো একটু সময় লাগবে, তুমি বাসায় চলে যাও, আর নাম্বার তো আছেই, যোগাযোগ করে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আমি বলালাম, না এত বছর পাইনি, আর অপেক্ষা না, আমি লেটার নিয়েই যাব, এখন যে কয়দিন লাগে। আর টেনশন করবেন না, আমি লুবনার সামনে গিয়ে বউ দাবি করব না, অলরেডি 2 বার ওর সামনে গেছি কিন্তু সে আমাকে চিনে নাই। এখন আপনারা ঝগড়া না করে কেমনে কি করা যায় সিদ্ধান্ত নেন, আমি আছি, আপনারা সব ঠিকঠাক করে আমাকে বলবেন, আমি লেটার নিয়ে চলে যাব। এই বলে ফোন কেটে দিলাম। আজকে আর বাহিরে যাব না, অনেক ক্লান্ত, ভাবছি এইবার একটু ঘোরাঘুরি করব, কালকে বের হব। রাত 10 দিকে আবার লুবনার আম্মু ফোন দিছে, ফোন রিসিভ করলাম। আন্টি বলতেছে, সানি, লুবনার আব্বু তো সকালে চলে যাবে, 2 দিন পর আসবে, তুমি 2 দিন অপেক্ষা করো, আর কালকে আমার সাথে একটু দেখা কইরো। আমি বললাম, ঠিক আছে, সকাল 10 দিকে ফোন দিয়েন। রাতে ঘুমিয়ে গেলাম, সকালে উঠে নাস্তা করে বসে আছি, সকাল 9:30 দিকে ফোন দিছে, একটা ঠিকানা বলল, সেই ঠিকানা আবার আমি চিনি না, তাই আমি বললাম, আপনি হসপিটালের সামনে আসেন। উনি হাসপাতালের সামনে এসে আমাকে ফোন দিল, আমি ওনার ফোন কেটে দিয়ে সামনে গিয়ে ওনাকে সালাম দিলাম। উনি সালামের উত্তর নিয়ে বলল, তুমি সানি? তোমাকে তো চেনাই যায় না, মানুষ এত পরিবর্তন কমনে হয়? মাশাল্লাহ, তোমার মুখে দাড়িগুলো অনেক মানিয়েছে। চলো কোথাও বসি, 2-3 ঘন্টা সময় আছে, তারপর বাসায় চলে যাব, লুবনা অফিস টাইমের আগেই। কোথায় যাব আন্টি? আমি তো কিছু চিনি না। আন্টি বলল, চলো আমার সাথে। উনি আমাকে নিয়ে অচেনা একটা জায়গায় নিয়ে গেলেন, একটা রেস্তোরাঁ। ওখানে বসে জিজ্ঞেস করল, কি খাবো? আমি বলালাম, কিছু খাবো না, শুধু একটা কোল্ড্রিঙ্ক। এখন আন্টির সমানে আমার কেমন কেমন জানি লজ্জাও লাগছে। উনি বলল, তোমার মার সাথে কথা বলাও। আমি বললাম, এই ব্যাপারে মা কিছুই জানে না। আন্টি বলল, তারপরও ওনার সাথে কথা বলা দরকার, কারণ ওই দিন কি হয়েছে সেটা তুমিও জানো না, আমার মেয়েও জানে না। যখন তোমাদেরকে রুমে আটকিয়ে রাখছে তখন বাহিরে তোমার মারে। আমাকে লুবনার বাবাকে জিজ্ঞেস করল, কি করব? মাথার চুল কেটে দিবে এলাকার সবার সামনে, না হয় এখন 2 জনের বিয়ে দিয়ে দিতে। আমরা সিদ্ধান্ত নিলাম বিয়ে দিব, তারপর ডিভোর্স করিয়ে দিব, তাইলে আমরা অপমানের হাত থেকে বাঁচব। তোমার মা রাজি হয়েছিল, বলছিল এই সব শুধু অপমান হাত থেকে বাঁচার জন্য। এটা কোন বিয়ে না, জোর করে বিয়ে হয় না। আর তুমি সেই বিয়ের দাবি নিয়ে এত দূর চলে আসলে, তাও এত বছর পর, ওইখানে কেন বললে না যে তোমার লুবনাকে লাগবে? কেন 2 দিন ঘর থেকে বার হওনি? আর আমরা চলে আসার আগে তোমার মাথায় হাত দিয়ে যে বলে আসলাম, তখন কেন বললা না যে লুবনাকে তোমার লাগবে, ওরে সত্যি সত্যি বউ করে নিবা? তাইলে আজকে কেন এত দূর আসলে? আমি তোমার মার কাছে জানতে চাইব কেন উনি এমনটা করল। আমি বললাম, আন্টি শান্ত হন, কান্না করবেন না।
আপনার একটু ভুল হচ্ছে, আমি লুবনাকে পাবার জন্য এখানে আসি নাই, আপনি দেখতেই পাচ্ছেন আমার পরিবর্তন। আপনি তো কবুল বলে লুবনার বাবাকে বিয়ে করছেন, আপনারা সংসার করছেন। আমাদের বিয়ে কিন্তু সেই একইভাবে হয়েছে, কবুল বলে বিয়ে করছি। এখন ও লুবনা আমার বউ, আপনাদের উচিত ছিল ডিভোর্স করিয়ে দিবার। এখন আমার এমন একটা সময় যে বউ রেখে অন্য জায়গায় বিয়ে করতে পারবো না, আমি এমন কাজ করতে পারবো না। আমার জীবনের সাথে আপনার মেয়ে জড়িত, সে আমার বড় কিন্তু সে আমার বউ। আমাদের ডিভোর্স না হওয়া পর্যন্ত আপনারা তারে ও অন্য কোথাও বিয়ে দিতে পারেন না। শুনলাম ওরে হাতে আংটি পরিয়েছে, কে জানি আজকে বাসায় গিয়ে আংটি খুলে ফেলবেন ওর হাত থেকে। আন্টি বলল, এটা কেমন কথা, হাতের আংটি কেন খুলবে? আমি বললাম, আপনারা কি বাংলা বুঝেন না? লুবনা আমার বউ, এখনও ওর হাতে আংটি থাকবে অন্য মানুষের, সেটা আমি মানব না। এখন লুবনার আম্মু বলতেছে, তুমি কি আমার মেয়ের সংসার নষ্ট করে ওরে নিয়ে সংসার করার জন্য এসেছ নাকি ডিভোর্স নিবার জন্য এসেছ? পর্ব ৪। আমার বউ হাতে অন্য কেউ আংটি পরিয়েছে, এটা কেমন কথা? আপনি এখনই বাসায় গিয়ে ওর হাতের আংটি খুলে ফেলবেন। যতদিন না আমাদের ডিভোর্স হচ্ছে, এখনও সে আমার অর্ধাঙ্গিনী। আমার কথা শুনে লুবনার আম্মু চিন্তায় পড়ে গেল, বারবার আমার আম্মুর সাথে কথা বলতে চাচ্ছে। আমি বললাম, আম্মুকে কেন টানছেন? আম্মু তো বলছে আপনাদেরকে ডিভোর্স দিয়ে দিতে, এত দিনে কেন আপনারা সেটা করেন নাই? লুবনার আম্মু বলল, ঠিক আছে, 2-3 দিন অপেক্ষা করো, তার আগে তুমি লুবনার সামনে গিয়ে পরিচয় দিবে না? ওই মেয়ে মানুষ, ওর সম্মান আছে, ওই একজন ডক্টর, ওরে আশেপাশে মানুষ সবাই চিনে। আমি বললাম, ঠিক আছে, আমি ওরে আমার পরিচয় দিব না, কিন্তু ডিভোর্স সময় যদি সে জিজ্ঞেস করে তখন কি বলবেন? লুবনার আম্মু বলতেছে, সেইটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, সে তোমার মতো না যে একটা অ্যাক্সিডেন্টটা মনে রাখবে। তার এখন হাজবেন্ড আছে, সরি সানি হাজবেন্ড না, তবে হবে। ওর সাথে এখন রাত দিন কথা বলেই সময় পার করে। ওনার কথা শুনে আমি আন্টিকে বললাম, লুবনাকে আপনি আজকের পর থেকে এই সব করতে না করবেন, কারণ সে এখনও আমার বউ। আপনি বলতে না পারলে নাম্বার দিন, আমি বলে দিব। আন্টি বলল, না না, তোমাকে কিছু বলতে হবে না, আমি বলে দিব। লুবনার আম্মুর সাথে কথা বলে চলে আসলাম। এখন যেন অপেক্ষার দিন কাটছে না। বিকালে যাব লুবনাকে দেখতে, শুধু দেখতেই পারি কিন্তু কথা বলতে পারি না। বিকালে লুবনাকে দেখতে যাবার জন্য রেডি হচ্ছিলাম, তখন একটা ফোন আসে, অপরিচিত নাম্বার। ফোনটা রিসিভ করতেই কেউ একজন বলতে লাগল, আপনার সাথে দেখা করতে চাই। পুরুষ মানুষের কণ্ঠ। আমি বললাম, কি আপনি আর কেন দেখা করবেন? উনি বলতে লাগল, তরে বলছি বেটা, দেখা করতে তুই করবি, তর কাবিন নামা নিয়ে আসবি সাথে। আমি একটু চুপ করে রইলাম, বুঝতে বাকি নাই লুবনার আম্মু না হয় ওর আব্বু নাম্বার দিছে। আমি তখন রিপলে দিলাম, আপনার নাম বলেন। সে বলল, আমি লুবনার ভাই। আমি বললাম, কেমন ভাই তুই? বলল, মামাতে ভাই। তখন আমি বললাম, ও আচ্ছা, তুই তাইলে সেই আমার বউকে নিয়ে চলে এসেছিলে, তর নামটা জানি কি? আপলে। স্যার, সাথে ওর মামাতো ভাইয়ের নামটা ও লিখেন, ওয়ে এখনও আমাকে হুমকি দিচ্ছে। লুবনার মামাতো ভাইকে শুনিয়ে বললাম কথাগুলো, যাতে মনে করে আমি পুলিশে কমপ্লেন করছি। এখন লুবনার ভাই নরম সুরে বলল, ভাই আপনি কেন ঝামেলা বাড়াচ্ছেন? ফুপি যেহেতু টাইম দিচ্ছে, তখন তো ডিভোর্স পেয়ে যাবেন। আর আমার সাথে দেখা করতে বলছি এই জন্য যে সময় তো লাগতে পারে ডিভোর্স জন্য, এতদিন হোটেলে থাকলে অনেক টাকা খরচ হবে, তার চেয়ে ভালো আমাদের বাসায় চলে আসেন। আমি বললাম, টাকা গেলে আমার যাবে, এটা নিয়ে ভাবতে হবে না। আপনি আপনার বোনকে কিভাবে ডিভোর্স করাবেন সেই চিন্তা করেন। এটা বলে ফোন কেটে দিলাম। ভাবছি লুবনাকে দেখতে এখন যাব না, কোন সমস্যা হতে পারে, তাই হোটেলও পরিবর্তন করার চিন্তা করলাম। আমার সাথে যে এসেছে তারে বাড়ি পাঠিয়ে দিব আজকে, কারণ আমার হয়তো কিছু দিন দেরি হতে পারে। রাতেই আমার সাথেরটাকে গাড়িতে তুলে দিছি আমি, ও হোটেল পরিবর্তন করে অন্য জায়গায় গেছি। বাড়ি থেকে ফোন দিচ্ছে মা, ছোট্ট বোন, সবাই কারো ফোন রিসিভ করছি না। কতদিন আর মিথ্যা কথা বলে ওদেরকে সান্ত্বনা দিব? এইভাবে 2 দিন পার হয়ে গেছে। 3 দিনের মাথায় লুবনার আম্মু ফোন দিয়ে বলল, কালকে লুবনার আব্বু আসবে, তুমি রেডি থেকো। আমি বললাম, আমি তো রেডি আছি। তখন লুবনার আম্মু বলল, তুমি এইসব কেন করলে বাবা? আমাদের নামে কেন পুলি তারা চিহ্ন শের কাছে নোটিস করলে? আমি আন্টিকে বলালাম, আন্টি চিন্তা করবেন না, আমি পুলিশের কাছে যাইনি, আর গেলে আরও আগেই যেতাম। আমি চাই না লুবনা আর আপনাদের কোন সমস্যা হোক, এই কথাটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। আন্টি বলল, সত্যি বলছো তো বাবা? আমি বললাম, আপনারা কোন টেনশন করবে না। এই কথাগুলো লুবনার আম্মু ফোনের লাউডস্পিকার দিয়ে ওদের ফ্যামিলি মেম্বারদেরকে শুনাইছে।
এখন ওরা শিওর হলো যে আমি কোন পুলিশে নোটিশ করি নাই। কথা বলে ফোন কেটে দিল। 2 ঘন্টা পর আবার কল দিল, সানি সব কিছু যেহেতু গোপনে ছিল আর তুমিও চাও বিষয়টি যেন গোপনে শেষ হয়ে যায়, তাইলে বাবা কাল লুবনার বাবার সাথে আমাদের গ্রামের বাড়িতে চলো, ওইখানে একটি উকিল নিয়ে ডিভোর্স ব্যবস্থা করে দিব। তুমি তো জানোই ওর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। এখন যদি এইখানে থেকে কিছু করি তাইলে বিষয়টা হয়তো জানাজানি হয়ে যেতে পারে। লুবনাকে কমবেশি সবাই চিনে। আমি বললাম ঠিক আছে, তাইলে কাল কখন যাবেন? আন্টি বলল আমি একটু পর জানাচ্ছি তোমাকে। এটা বলে ফোন রেখে দিল। 30 মিনিট পর আবার ফোন দিল, বলল সানি কালকে না আজকে রাতে যাবে, আমাদের গাড়ি আছে, তুমি আর লুবনার বাবার সাথে আমার ভাইয়ের ছেলে যাবে, আমি আর লুবনা যাব। কালকে সব কিছু ঠিকঠাক হলে লুবনাকে নিয়ে কাল চলে আসব। আমি বললাম আন্টি ঠিক আছে, তাইলে আমি রেডি হই। রাত 9টার দিকে আমাকে ফোন দিয়ে তাদের বাসার সামনে আসতে বলল। আমি আসলাম সাথে সব কিছু নিয়ে। ওরা বলল গাড়িতে উঠে বসতে একটা মিনি কারে। আমি গাড়িতে উঠে বসলাম। একটু পর গাড়িতে আরও 3 জন উঠল, কিন্তু সাথে লুবনার আব্বু নাই। গাড়ি ছেড়ে দিছে। আমি জিজ্ঞেস করলাম আঙ্কেল কই? ওরা বলল যে পরের গাড়িতে আসবে। আমি লুবনার আম্মুকে ফোন দিলাম, উনি ফোন রিসিভ করে বলল সানি তুমি যাও, লুবনা আমি আর লুবনার বাবা কাল সকালে আসব। আমি বললাম তাড়াতাড়ি আসবেন আন্টি। এটা বলেই ফোন কেটে দিল। গাড়ি চলতে থাকলো, কোথায় যাচ্ছে বুঝতে পারছি না, চারপাশে অন্ধকার। ওরা গাড়িতে বসে সিগারেট খাচ্ছে, আমার বমি চলে এসেছে, তবুও চুপচাপ আছি, কেমন জানি একটা ভয় কাজ করছে। গাড়ি একটু স্পিডে চলছে। একজন বলল ভাই দেখি তো আপনার ফোনটা, কল দিব, আমার ফোনে চার্জ নাই। এই বলে আমি দিবার আগেই ওরা আমার ফোন নিয়ে নিল হাত থেকে। পরিস্থিতি যে ভতারা চিহ্ন অঙ্কর হতে যাচ্ছে আমি বুঝতে পারছি। হঠাৎ করে আমার ডান পাশে যে ছিল উনি আমার চোখ বেঁধে ফেলছে, মুখও বেঁধে ফেলছে, আমার সব কিছু ওরা নিয়ে আমাকে তারা তাদের আয়ত্তের ভিতরে নিয়ে গেছে। আমি কান্না করছি, কেউ শুনোচ্ছে না, আস্তে আস্তে আমার হাত পা সব বেঁধে ফেলছে। এই রকম অবস্থায় গাড়ি দীর্ঘ সময় ধরে চলতে থাকল। একটা সময় কোন এক জায়গায় গাড়ি থামল। আমাকে 4 জন মিলে ধরে একটা রুমে নিয়ে গেল। যে কাপড় দিয়ে চোখ বাঁধল সেই কাপড় বেয়ে চোখের পানি ঝরতে লাগল। ওরা বলাবলি করতে লাগলো ওর যা আছে সব চেক কর, কোন জায়গায় কি আছে সব কিছু চেক করে। ল্যাপটপ আর আমাদের বিয়ের কাজের কপি পাইছে, এইগুলা ওরা রেখে দিছে। একজন বলল ওর হাত পায়ের বাঁধন রেখে সব খুলে দে। ওরা আমারে হাত পা বাঁধা অবস্থায় খালি ফ্লোরে ফেলে রাখছে। আরেকজন বলতে লাগলো টাকা কিন্তু এখনও দেয়নি, ছবি পাঠিয়ে দিয়ে বল টাকা দিতে। আমি ওদেরকে বললাম ভাই আমাকে ছেড়ে দিন, আমি কারো কোন ক্ষতি করিনি, আপনাদের পায়ে ধরি, আমাকে ছেড়ে দিন। আমার কথা শুনে আরেকজন বলল মেয়ে ডাক্তারি করে দেখে লোভ সামলাতে পারোস নাই, দুনিয়ার এক কোণা থেকে চলে আসলে জামাই পরিচয় দিবার জন্য। আমি বললাম ভাই আমার ভুল হয়েছে, আমি কেন আমার বউয়ের ডিভোর্স জন্য আসলাম, আমি আর আসব না, কোন দিন আমাকে ছেড়ে দিন। এই কথা বলার পর একজন আমার গায়ে কাঠের কি দিয়ে জানি আঘাত করল, সাথে সাথে আমি ফ্লোরে গড়াগড়ি করে কান্না করতে লাগলাম। তখন একজন এসে আমার মুখে কাপড় বেঁধে দিল আর বলল একটা সাউন্ড করলে এখনই তরে খতারা চিহ্নতম করে দিব। তারপর ও কান্না থামছে না। অনেক রাত হয়ে গেছে, ওরা 2 জনকে বলল তোরা থাক, আমরা একটু ঘুমাই। ওরা চলে গেল 2 জনকে রেখে। আমি চুপ করে পড়ে আছি ফ্লোরে, গায়ে অনেক জ্বর, মনে হয় ওরা মারার আগেই আমি তারা চিহ্নরে যাব। বাকি 2 জনের মধ্যে কথা হচ্ছে, এত দূর থেকে কি কেউ আসে এখন যে বিপদে পড়ছে? কি দরকার ছিল এত দূরে আসা? মেয়ের কি অভাব পড়ছিল? জীবন বেঁচে থাকলে এমন মেয়ে আসবে আর যাবে? এইসব বলে ওরা আফসোস করতে লাগল। সকাল হয়ে গেছে নাকি রাত এখনও কিছুই বুঝতে পারছি না। বাহিরের কোন শব্দ শুনতে পাচ্ছি না। সাথে যে 2 জন ছিল ওদেরও কোন সারাশব্দ পাওয়া যায় না, মনে হয় ঘুমাচ্ছে। আমার চোখে ঘুম নাই, কি হবে আমার কপালে? আমার আব্বু নাই, আমাকে যদি ওরা তারা চিহ্ন রে ফলে কে দেখবে আমার আম্মু আর আমার বোনকে? এইসব ভেবেই আবার কান্না শুরু করলাম। এখন একজন বলল কান্না থামা, তর কান্নার জন্য একটু ঘুমাতেও পারি না। আমি এখন চুপ হয়ে গেলাম। শরীরে এত জ্বর আর ব্যথা নিয়ে কখন যে একটু ঘুমিয়ে গেছি টের পাইলাম না। একটু পর ওরা আমাকে ডেকে খাবার দিল, হাত পায়ের সব বাঁধ খুলে দিল, শুকনা রুটি আর একটু পানি। আমি খেয়ে ওদের বললাম ভাই আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি চলে যাব। তখন একজন বলল তরে এখন ছাড়া যাবে না। কখন ছাড়ব না কি করব এই সব এখন কিছুই জানি না। আজকে থেকে এই রুমে তুই একা থাকবি, আমারা টাইম মতো খাবার দিয়ে যাব, আর যদি কোন চিল্লাচিল্লি করস, কোন সাউন্ড করস, তাইলে হাত পা বেঁধে রাখব। এই বলে ওরা চলে গেল।
রুমের দরজা লাগিয়ে। এখন দিন না রাত সেটাই বুঝতে পারলাম না। আমার জ্বরে সারা শরীর পুড়ে যাচ্ছে। আমি দরজায় টোকা দিলাম 2 বার, সাথে দরজা খুলে জিজ্ঞেস করল কি হয়েছে। আমি বলালম ভাই আমাকে গায়ে দিবার একটা কিছু দিতে পারবেন। ওরা বলল দাঁড়া দেখি কিছু পাই নাকি। একটু পর আমাকে একটা ছালার চট বস্তা এনে দিছে, বলল এই নে, আর কিছু নাই এটা বলে আবার দরজা বন্ধ করে দিছে। আমি বস্তাটা গায়ে দিয়ে শুয়ে আছি, খাবার জন্য যে পানি দিছিল সেইটা দিয়ে একটু পরপর মাথায় দিচ্ছি। জ্বরের বেহুশ মতো পড়ে আছি। একটু পর একজন আসলো, বলল এই নে ট্যাবলেট খেয়ে নে। কিন্তু লোকটা যখন আমার কাছে ঔষধ দিতে আসলো আমি ওর হাত নিয়ে কপালে দিলাম। উনি বুঝতে পারছে আমি অনেক অসুস্থ। আমার মাথায় হাত দিয়ে যখন বুঝতে পারল আমার অনেক জ্বর, তখন একজন বলল এই ধর তো ওরে একটু। তখন 2 জনে ধরে আমার মাথায় পানি দিল, একজন গেঞ্জি খুলে মাথার পানি মুছে দিল, আরেকজন কারে জানি ফোন দিয়ে জিজ্ঞেস করতে লাগলো আর কয়দিন লাগবে, ছেলেটা অসুস্থ, এমন অবস্থায় যদি আমরা ওরে বন্ধ ঘরে রেখে দেই তাইলে সমস্যা হতে পারে, ওর মেডিসিন ব্যবস্থা করেন। যা করার দুধ করেন। ওরা আমার জন্য অ্যান্টিবায়োটিক ঔষধ নিয়ে এসেছে, সাথে খাবারও নিয়ে এসে আমাকে দিল। আমি একটু সুস্থ হয়ে ওদেরকে জিজ্ঞেস করলাম আমাকে কি আপনারা তারা চিহ্ন রে ফেলবেন নাকি ছেড়ে দিবেন। তখন ওরা একজন আরেকজনের মুখের দিকে ইশারা করে বলতে বলল। তখন একজন আমাকে বলল তোমাকে মারব না, যদি আমাদের কথা শুনো। আমি বললাম শুনবো, কি করতে হবে বলেন। তারা বলল এখন না, এখনো কিছু বলে নাই ওরা। ওরা যে খাবার আনলো সেই খাবার খেয়ে ঔষধ খেয়ে শুয়ে আছি। একটু পর ওদের ফোনে কল আসলো, আমাকে নিয়ে কথা বলতেছে। ওদের কথা আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। ওরা রাগ দেখিয়ে কথা বলছে। মেয়ে রাজি হবে নাকি না হবে এত কিছু আমাদের দেখে লাভ নাই, এটা ওর বাপের সমস্যা। তুই টাকা লো, আর টাকা না দিলে এই সব ছেড়ে চলে 80 টাকা কেমনে নিতে হবে সেইটা ভালো জানি। আজের মধ্যে টাকা না দিলে বাকিতে আর কাজ করব না, ছেলেরে ছেড়ে দিব। ওদের কথা শুনে বুঝতে পারলাম, যেহেতু মেয়ে রাজি না বলছে তাইলে লুবনা ডিভোর্স জন্য রাজি হবে না মনে হয়। দেখি কি আছে আমার কপালে। ওনারা একটু পরপর ফোনে কথা বলে আর রাগারাগি করে। ওদের মনেও কিছু টেনশন কাজ করছে ওদের কথা শুনে বুঝতে পারলাম। আর ওরা বারবার আমাকে বুঝাতে থাকে যে মেয়ের আশেপাশে যেন না আসি, সোজা বাড়ি চলে যাইতে। আমি বললাম ঠিক আছে আপনারা যা বলবেন তাই হবে। আমাকে এখন অন্য রুমে নিয়ে গেছে, ওখানে বিছানাও আছে, সাথে টয়লেটও। আগে যে রুমে রাখছে ওটাই এখন দিন না রাত বুঝতাম না। আমি একটু পরপর টয়লেট ভিতরে গিয়ে বুঝার চেষ্টা করতাম এখন দিন না রাত, কারণ রুমে লাইট নাই, দিন না রাত বুঝা যায় না। টয়লেট ভিতরে গেলে গ্লাস দিকে তাকালে একটু একটু আলো দেখা যাইত। আমি একজনকে জিজ্ঞেস করলাম আজকে কি বার। উনি বলল বৃহস্পতিবার। আমি আমার বাড়ির কথা চিন্তা করতে লাগলাম, আমার খোঁজ না পেয়ে ওদের কি অবস্থা। এই সব ভেবেই কান্না শুরু করে দিলাম। একজন বলল কান্না করবি না, আজকে হয়তো তরে ছেড়ে দিবে, কিন্তু আমরা যা বলছি তাই করিস। আজকে লোক আসবে এখানে, তরে যদি কোথাও সই দিতে বলে সই দিয়ে দিবি আর বলবি ভুল হয়ে গেছে, আর কোন দিন এই দিকে আসবি না। আমি বললাম ঠিক আছে আপনারা যা বলছেন তাই হবে। সময় যাচ্ছে না, কখন আমি মুক্তি পাবো সেই চিন্তায় বসে আছি। রাতে একজন এসে বলল ওরা কিন্তু আসতেছে, কিছুক্ষণ মধ্যে চলে আসবে, আসলে তুই পায়ে ধরে ক্ষমা চাইবি। এই বলে রুমে তালা দিয়ে আমাকে আটকিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর কারা যেন আসলো, শব্দ শুনতে পাচ্ছি। আমি ফ্লোরে শুয়ে দরজাটার নিচে কান পেতে শুয়ে আছি যাতে ওদের কথা শুনতে পারি। অনেক মানুষের কথা শোনা যাচ্ছে, মহিলা মানুষও আছে। কেউ একজন জিজ্ঞেস করল সে কই। ওরা বলল রুমে আটকিয়ে রাখছি। তখন বলল ঠিক আছে আটকিয়ে রাখো, আর তোমাদের কাজ শেষ, গাড়ি আছে, তোমরা আমাদের সাথে চলে যাইও। তখন ওদের মধ্যে একজন বলল ছেলেটাকে কি করব, তখন কে জানি বলল সেইটা আমরা দেখব, তোমাদের কাজ শেষ তোমরা চলে যাইও। এই কথা শুনে আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমার মনে হয় এখানেই জীবন, সে তারা চিহ্ন কথা স্টাইল শুনে মনে হচ্ছে লুবনার বাবা এসেছে আর উনি এই কথাগুলো বলছে। আরেকজন মহিলা কণ্ঠে বলতেছে এই সপ্তাহে লুবনার বিয়ে দিয়ে দিব, জামাইকে আসতে বলছি। আর বিয়ে হয়ে গেলে সানি লুবনাকে খুঁজে পাবে না, আর সানির থেকে ডিভোর্স লেটার সই নিয়ে তারপর ওর মারে খবর দিয়ে এনে ওনার হাতে তুলে দিব, এতদিন ওরে আটকিয়ে রাখবা। যেহেতু আমার নাম নিছে তার মানে এটা লুবনার আম্মু। সবকিছু তাইলে ওদের প্ল্যান মতোই হয়েছে। আমার সাথে এতদিন যারা ছিল তারা বলতেছে ছেলেটা অসুখ, এখনই ওর মারে খবর দিয়ে ওনার হাতে ছেলেকে দিয়ে দেন। লুবনার আব্বু বলল না, ওই খুব চালাক আর সাহসী, কোন বছর কি হচ্ছে না হচ্ছে সোইটার জন্য এতদূর চলে এসেছে। ওরে এখন ছেড়ে দিলে লুবনার বিয়ে হবে না। আর লুবনাকে এই বিষয়ে কিছু বলাও যাবে না, কারণ লুবনার এমনিতে যার সাথে বিয়ে দিব তারে পছন্দ না। আর সানির কথা বললে যদি সে বলে সানি কই, ওরে ডিভোর্স দিব, ওর ঠিকানা কইতে পাইলাম, নানান কথা বলবে, সুযোগ খুঁজবে বিয়ে না করার জন্য। আরেকজন বলল এখন ছেলেটা অসুস্থ, এতদিন আটকিয়ে রাখলে যদি কিছু হয়। লুবনার আব্বু বলল কিছু হলে টয়লেট টাঙ্কি ভিতরের ফেলে দিবি, পরে যা হবার হবে। এই সব শুনে আমার হাত পা কাঁপা শুরু করলো। ওদের যেহেতু আমাকে তারা চিহ্ন রে ফেলার প্ল্যান নেই তাইলে আমাকে শক্ত থাকতে হবে।
একটু পর তারা সবাই চলে যাবে, এতদিন আমার সাথে যারা ছিল তারাও চলে যাবে, এখানে একজনকে দায়িত্ব দিয়ে গেছে, বলে গেছে তালা যেন না খুলে, জানালা দিয়ে খাবার দিবে আর কোন সমস্যা হলে যেন ফোন দেয়। আমার কাপড়চোপড় ব্যাগটা রেখে ফোন ল্যাপটপ সব ওরা নিয়ে গেছে। যাবার আগে এতদিন যারা আমার সাথে ছিল তাদের একজন জামাকাপড় দিবার সময় একটা চাবি দিছে চোখের ইশারা দিয়ে, আমি ওনার দিকে তাকিয়েছিলাম, কিছু বলার ছিল না আমার। সবাই চলে গেছে, কারো কোন শব্দ পাচ্ছি না। টয়লেটর গ্লাসের কাছে গিয়ে দেখি অন্ধকার, এখনো রাত সকাল হয়নি। আনাকে দেখার কারে রেখে গেছে, তাকেও দেখলাম না, একা একা শুয়ে কান্না করছি, কিন্তু আমাকে শক্ত থাকতে হবে, আর চাবিটা কোন জায়গায় সেটা খুঁজতে হবে, এখন কিছু করা যাবে না, যারে রেখে গেছে সে কখন আসে কখন যায় সেইটা মার্ক করতে হবে, তাই এইবার মন শক্ত করলাম। আন্ডারস্কোর এই মুহূর্তে আমার কাহিনীগুলো ব্রেক দিয়ে, বাহিরে কি হয়েছিল সেই কাহিনীগুলো বলছি, তারপর আসবো আবার এই জায়গায়। বাহিরে কি হয়েছে সেইটা আমি জানি না, আমার বন্ধু, যারে আমার সাথে নিয়ে এসেছিলাম তার কথাগুলো আমি শেয়ার করছি। আন্ডারস্কোর আমার ফোন বন্ধ থাকার কারণে বাড়িতে সবাই পা তারা চিহ্ন গলের মতো হয়ে গেছে। মা আমার বন্ধুর রানা কাছে জিজ্ঞেস করলো সানি কই, ওর ফোন বন্ধ কেন, তুই ওরে রেখে কেন চলে আসলে, ওইখানে সে কি করে। রানা বলল ওর নাকি কি কাজ আছে সেই জন্য আমাকে পাঠিয়ে দিছে। আম্মু যখন রানাকে চাপ দিতে শুরু করলো রানা তখন সত্যিটা বলে দিছে, যে ওর বউ নাকি ওইখানে থাকে। আম্মু বলল ওর বউ কই থেকে আসলো, কি আজগুবি কথা। রানা বলল সত্যি বলছি, ওর নাকি বউ গাউছিয়া থাকার সময় নাকি বিয়ে করছে, বউয়ের নাম লুবনা। আম্মুর আর বুঝতে বাকি রইল না, এখন শুরু করছে কান্না, ওরা আমার পোলারে তারা চিহ্ন রে ফেলেছে। আমারে নিয়ে চল ওই জায়গায়। এইবার এলাকা জুড়ে ছড়িয়ে গেছে আমার বিয়ার খবর, সবাই বলা বলি করতে লাগলো কবে হলো এসব কিছুই জানলাম না, এখন কান্নাকাটি না করে আগে ওই জায়গায় যেতে হবে। সবাই খোঁজ নিতে শুরু করলো চিটাগং কারো কোন আত্মীয় আছে কিনা। অবশেষে 2 জনকে পাইল, একজন পাশের বাড়ির ভাবির ভাই আর তার বউ থাকে চিটাগং, আরেকজন বিজিবিতে জব করে আমার বোনের বান্ধবীর দুলাভাই। ওদের ফোন নাম্বার আর ঠিকানা নিয়ে আমার 2 বন্ধু, আম্মু, এলাকার একজন বড় ভাই আর আমার চাচাতো ভাইয়ের বউ, মোট 5 জন একটা গাড়ি নিয়ে চিটাগং সেই ঠিকানা মতো চলে আসলো। একটা হোটেলে উঠে তারা যাদের নাম্বার নিয়ে এসেছিল ওদের ফোন দিল, ওরাও আসলো। আসার সময় থানায় জিডি করে এসেছে। এখন সবাই একসাথে হয়ে রানার থেকে ঠিকানা চাইল, কিন্তু রানা শুধু হসপিটালটা চিনে, লুবনার বাসা চিনে না। সবাই হসপিটাল এসে গেইটের সামনে এসে দাঁড়ালো লুবনার জন্য। আমার মা লুবনাকে চিনে না, রানা এক নজর দেখছে সেও নাকি চেহারাটা ভুলে গেছে। লুবনা ওদের সামনে দিয়ে ওর চেম্বার গেছে, ওরা টের পায়নি। অনেকক্ষণ অপেক্ষা করে যখন লুবনাকে পায়নি তখন তারা গেল লুবনার চেম্বারে, গিয়ে দেখে লুবনা চেম্বারে বসে আছে। এখন ওর সাথে কথা বলতে হলে রোগী সেজে যেতে হবে, তাই আম্মু গেল, টোকেন নিল নাম্বার 9, এখনও 6 জন বাকি আছে। 6 জন রোগী দেখা শেষ হলে আম্মু যাবে, সবাই বসে আছে। যখন টোকেন নাম্বার 9 আসলো আম্মু গেল, আম্মু যখন বোরকা মুখোশ খুলল লুবনা চিনে ফেলছে। লুবনা বলে আন্টি আপনি এখানে কিভাবে। আম্মু বলল এইসব পরে আগে বলো আমার ছেলে কই। লুবনা বলল কি বলেন আন্টি, আপনার ছেলের খবর আমি কেমনে জানবো। আন্টি আপনি একটু বাহিরে বসেন, আমি বের হচ্ছি। লুবনা ডিউটি থেকে ছুটি নিয়ে আম্মুর সাথে দেখা করলো। লুবনা বলল আন্টি আমাদের বাসায় চলেন। আম্মু বলল আগে বলেও আমার ছেলে কই। লুবনা বারবার বলতে লাগলো আমি তো আপনার ছেলের খবর জানি না। রানা তখন বলল আমার আম্মুকে সানি এখানে এসে লুবনাকে তার পরিচয় দেয়নি। তখন লুবনা বলল সানি কি আমার সামনে এসেছিলে। রানা বলল হা রোগী সেজে। লুবনা বলল কখই না, আমার সামনে আসলে আমি ওরে চিনতাম। আম্মু বলল হাসপাতালে দাঁড়িয়ে এত কথা বলতে পারবো না, তুমি চলো আমাদের সাথে হোটেলে। লুবনা বলল আন্টি হোটেলে কেন, আমার বাসায় চলেন। আম্মু বলল না, সাথে অনেক লোক আছে। লুবনা পিছনে তাকিয়ে দেখে অনেক মানুষ। লুবনা জিজ্ঞেস করল ওরা সবাই কি আপনার সাথে। আম্মু বলল হা। তখন লুবনা বলল তাইলে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, আচ্ছা চলেন হোটেলে। লুবনাকে নিয়ে আম্মু হোটেলে গেছে, তখন রানা সবকিছু খুলে বলল। লুবনা আম্মুর হাত ধরে বলল আন্টি আমি এসবের কিছুই জানি না, আর সানি এত সাহস নিয়ে আমাকে খুঁজে বের করে কেন, সে আমার সামনে এসে পরিচয় দিল না। ওর যেমন কষ্ট হয়েছে আমারও হচ্ছে, আমি মেয়ে মানুষ প্রকাশ করতে পারিনি। ওই দিন ভাইয়ার সাথে চলে আসার পর থেকে আমার জীবনে কেমন জানি একটা পরিবর্তন এসেছে, আমি যত বড় হয়েছি তত আপনাদেরকে মিস করছি, ঠিকানা জানি না কিছু ন, শুধু কান্না করে দোয়া করতাম, আজকে বুঝলাম আমার দোয়া কবুল হয়েছে। এই সব বলে লুবনা কান্না শুরু করে দিছে। সবাই লুবনার কান্না থামিয়ে আমাকে খুঁজে বার করার জন্য বলছে। লুবনা জানতে চাইল এখানে এসে আমি কার কার সাথে যোগাযোগ করছি। রানা বলল আমি তেমন কাউকে চিনি না, তবে একদিন ফোনে বলতে শুনলাম আন্টি আমি বের হচ্ছি আপনি আসেন।
লুবনা বলল তাইলে কোন মহিলা? তার মানে আমার মার সাথে হয়তো। আম্মুও কিছু দিন রুমের দরজা লাগিয়ে কার সাথে জানি কথা বলতো। এইবার বুঝতে পারছি। আন্টি আমাকে যেতে দিন, আমি 1 ঘন্টা পর আবার আসবো, বিশ্বাস রাখেন আমি আসবো বাসার গিয়ে। আর সানির নাম্বারটা দেন, আমি আমার আম্মুর ফোন চেক করব। আমার নাম্বার নিয়ে লুবনা বাসায় গেল। বাসায় গিয়ে লুবনার আম্মুর ফোন চেক করে দেখে আমার নাম্বারের অনেকবার কথা হয়েছে। লুবনা 1 ঘন্টা পর বোরকা পরে হোটেলে গেল আম্মুর কাছে। সানির যে লুবনার আম্মুর সাথে কন্ট্যাক্ট ছিল সেইটা লুবনা প্রমাণ পেয়েছে। লুবনা সবাইকে উদ্দেশ্য করে বলল সানিকে আমার পরিবারের লোকেরা কিছু একটা করছে। সেই জন্য আমার বিয়ে 3 মাস পরে হবার কথা থাকলেও তারা এই সপ্তাহে বিয়ের কাজ শেষ করবে বলে ছেলেকে দেশে আসার জন্য বলছে। এখন কেমনে কি করলে কি হবে আপনারা সিদ্ধান্ত নেন, আমি হেল্প করব আপনাদের। তবে যা করার 3-4 দিনের মধ্যে করতে হবে, আর আমার পরিবার কেউ যেন না জানে, তাইলে আমাকে আটকিয়ে রাখবে। এখন সবাই সিদ্ধান্ত নিল পুলিশ সাহায্য নিবে। লুবনা বলল পুলিশ সাহায্য নিলে হয়তো আপনারা আপনাদের ছেলেকে পাবেন, কিন্তু আমি আর আপনাদেরকে পাবো না, কারণ আইনের মাধ্যমে আমাকে আপনাদের থেকে আলাদা করে দিবে। আপনারা 2টা দিন সময় দিন, আমি চেষ্টা করে দেখি। সবাই বলল এখানে সময় দিবার মতো এখন পরিস্থিতি নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। এই দিকে লুবনার যার সাথে বিয়ে হবে সে কাল রাতে দেশে এসেছে। লুবনা এটা নিয়ে চিন্তিত, কথা ছিল 1 সপ্তাহে পরে আসবে, কিন্তু তার আগেই চলে আসলো। পরিস্থিতি কোন দিকে যাবে কোন দিক খুঁজে পাচ্ছে না কেউ। লুবনা বলল আমি রাতে আবার আসব, যদি আমি না আসি আর আমার ফোন বন্ধ থাকে তাইলে আপনারা পুলিশ নিয়ে যাবেন। এই কথা বলে লুবনা চলে গেছে। লুবনা বাসায় গিয়ে দেখে তার আম্মু বাসায়, তার বোন আর তার বাবা গেছে মার্কেটে। লুবনা তার আম্মুর রুমে ঢুকতেই আলমারিতে লক লাগিয়ে দিছে। যে আলমারি কোন দিন লক থাকে না, আজকে আমাকে দেখে কেন লক করলো, কোন কারণ আছে, কিন্তু কি কারণ সেইটা খুঁজে বার করতে হবে। লুবনার আম্মুকে জিজ্ঞেস করলো আম্মু আমাকে তো বিয়ে দিয়ে দিবা, ছেলে তো দেশে চলে এসেছে। লুবনার আম্মু বলে হা সব ঠিকঠাক, তুমি তো আমার সুখের জন্য সবকিছু করো তাই না? লুবনার আম্মু বলল হা। হঠাৎ এই কথা কেন লুবনা? তখন লুবনা বলল আম্মু, একজনের বুক খালি করে তোমার মেয়ের সুখ চাও কেমন মা তুমি? লুবনার মা এই কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করল কার বুক খালি করলাম আমি? লুবনা বলল মা অনেক নাটক হয়েছে আর না, সানি কই সেইটা বলো, না হয় ওর মা এই বাসায় পুলিশ নিয়ে আসবে। লুবনার মা বলল কোন সানি আর কিসের কথা বলতাছ তো? লুবনা বলল মা মিথ্যা বলে পার পাবা না, তোমার ফোনে সব চেক করা শেষ, কবে কত মিনিট সানির সাথে কথা বলছো, তুমি যদি না বলো সানি কই তাহলে আমি এই বিয়ে করব না। এইবার লুবনার মা চুপ হয়ে গেছে। তখন লুবনা বলল মা তোমরা যা করছো সব আমার সুখের জন্য করছো তাই না, কিন্তু তুমি কি জানো তোমরা তোমার মেয়েকে বিধবা করে দিছো? তুমি সেটা না মানলে যখন পুলিশ আসবে তখন সবকিছু বের হবে আর আমি হব বিধবা। ডক্টর লুবনা, সবাই আমাকে এই নামে চিনবে। এখন আর তোমরা চাইলেও কাউকে আটকাতে পারবে না। চলবে।